আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা করব হচ্ছে এক্সাম্পল 24। তো আমাদের আজকে যে টপিকটা হচ্ছে লেকচার 11। এখানে আমরা আলোচনা করব হচ্ছে প্যারাবোলার সাথে যেকোনো সরলরেখার কাটিং সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আমি একটা প্রশ্ন তুলে রেখেছি, দেখো। আমাদের প্রশ্নটা হচ্ছে তোমাদের এক্সাম্পল 24 বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেগমেন্ট কাট অফ ফ্রম দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়ালস টু 4x বাই দ্য লাইন y ইকুয়ালস টু 8x মাইনাস হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন বা আমাদের প্রশ্ন। তো এটাতে আসলে কি বোঝায়, বলতেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেগমেন্ট, মানে হচ্ছে তোমাকে একটা অংশের ক্ষেত্রফল বের করতে হবে। সেগমেন্ট যে অংশটা হচ্ছে কাট অফ ফ্রম প্যারাবোলা, মানে প্যারাবোলা থেকে কাট করে নেওয়া হয়েছে। কোন প্যারাবোলা? y স্কয়ার ইকুয়ালস টু 4x। y স্কয়ার ইকুয়ালস টু 4x প্যারাবোলা থেকে এই সরলরেখা মানে দ্য লাইন y ইকুয়ালস টু 8x মাইনাস 1, এই সরলরেখাটা প্যারাবোলা থেকে যতটুকু অংশ কাট করে নিচ্ছে ঠিক ততটুকু সেগমেন্টের ক্ষেত্রফল বের করতে বলতেছে। কেমন? তো এখন আমরা জানি কি, দেখো, প্রথম কথা হচ্ছে একটা সরল রেখা, সেই সরল রেখার আমরা জানি ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c। তো লিখে রেখেছি y ইকুয়ালস টু mx প্লাস c। এখন আমরা এটাও জানি যে কোনো সরল রেখার ঢালের মান মানে m এর মান যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝে নিব সেই সরল রেখাটা x অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। তো এখানে m এর মান হচ্ছে 8 হচ্ছে পজিটিভ, তার মানে সরল রেখাটা x অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। সরল রেখাটা কোনো অবস্থাতেই কি করবে না, সরল রেখাটা কোনো অবস্থাতেই x অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করবে না। এটা আমরা প্রথম বুঝে নিলাম। এরপরে ইকুয়েশন দিয়েছে 8x মাইনাস 1। তো সি এর মান হচ্ছে কত? সি এর মান হচ্ছে -1। তো সি এর মান -1 দিয়ে কি বোঝায়? আমরা জানি যে সি এর মান -1 দিয়ে বোঝায় একটা সরল রেখা y অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে নিচ্ছে। তো এখানে আমি যদি গ্রাফটা তোমাদেরকে দেখাই, খেয়াল করো। যদি আমি গ্রাফটা এখানে ড্র করি, দেখো এটা হচ্ছে গ্রাফ। তো মনে করো এইটা হচ্ছে 0,0 পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের -1 পয়েন্ট, এক্স ওয়াই ইকুয়ালস টু -1 পয়েন্ট হচ্ছে এইটা। তো দেখো বলতেছে যে ঢালের মানটা পজিটিভ, তার মানে ঢালের মান পজিটিভ হওয়ার ফলে এটা কখনোই আর স্থূলকোণ তৈরি করবে না, সে সূক্ষ্মকোণ তৈরি করবে। তো যদি সূক্ষ্মকোণ তৈরি করে তাহলে এবং সে -1 পয়েন্টে ছেদ করবে কে? এই সরল রেখাটা। তো এই সরলরেখা এই -1 পয়েন্টে ছেদ করে চলে যাবে। দ্যাট মিন্স এই সরলরেখাটা হবে এরকম যে -1 পয়েন্ট দিয়ে সে ছেদ করে চলে যাবে। এই হচ্ছে সরলরেখা। এবং দেখো এই সরলরেখাটা এখানে যে কোণটা তৈরি করতেছে সেই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। যদি এখানে +8 না দিয়ে -8 দিত তাহলে -1 দিয়ে ছেদ করতো, সরলরেখাটা এই দিক দিয়ে যাইতো। সরলরেখাটা যদি এই দিক দিয়ে যাইতো, যদি এমন এমন হইতো, তাহলে এই বরাবর সে স্থূলকোণ তৈরি করতো। ঠিক আছে, এগুলো আমরা সরলরেখার ইকুয়েশন থেকে আমরা বুঝে নিলাম। এবার বাকি কথা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x। তো এগুলো কিন্তু আমি বারবার করে বলেছি যে একটা প্যারাবোলার ইকুয়েশন, সেই প্যারাবোলার ইকুয়েশনে তুমি দেখবা যে যে কোনো ইকুয়েশনে y এর উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই সমীকরণটা বা সেই কার্ভটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। অথবা তুমি ইকুয়েশনে y এর জায়গায় +y অথবা -y বসিয়ে দেখো সমীকরণ আনচেঞ্জড থাকে কিনা। যদি আনচেঞ্জড থাকে তাহলে সেই কার্ভটা বা সেই ইকুয়েশনটাও x অক্ষের রেসপেক্টে প্রতিসম হবে। তো এইটা আসলে সবকিছুই আমাদের স্যাটিসফাইড করে। আর তাছাড়া এটা আমাদের জানা ইকুয়েশন যে y স্কয়ার ইকুয়ালস টু 4x। এই ধরনের ইকুয়েশনগুলো সবসময় কি হয়, x অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। x অক্ষের সাপেক্ষে প্রতিসম মানে হচ্ছে সে ওই কার্ভটা x অক্ষের উপরে এবং নিচে সমান এলাকা দখল করবে। ওকে, তো y স্কয়ার ইকুয়াল টু 4x এটার গ্রাফ আমরা মোটামুটি জানি। এটার গ্রাফটা আসলে এইভাবে এরকম ভাবে যাবে, এদিক দিয়ে চলে যাবে। এই হচ্ছে গ্রাফ। তো এটা হচ্ছে আমাদের y স্কয়ার ইকুয়ালস টু কত বলো তো? এটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। আর এইটা কতটুকু? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন y ইকুয়ালস টু 8x মাইনাস 1। এগুলো হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন। তো এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দুইটা জিনিস তো বুঝলাম দেওয়া আছে। এখন এই সরল রেখা আর হচ্ছে এই যে কার্ভ, এই দুটা আবার তাদের কাটিং পয়েন্ট মানে তারা কোথায় ইন্টারসেক্ট করতেছে, যে এই পয়েন্টে ইন্টারসেক্ট করে আর হচ্ছে এই পয়েন্টে ইন্টারসেক্ট করে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই ইন্টারসেক্টিং পয়েন্টটা ইভালুয়েট করা। এই ইন্টারসেক্টিং পয়েন্টটা আগে বের করে ফেলবো। তো ইকুয়েশন তো আমি এখানে লিখে রেখেছি দুইটা। আমি জাস্ট দুইটাকে সমীকরণকে সমাধান করব। তো সমাধান করার জন্য এখানে y স্কয়ার ইকুয়াল টু 4x আর এখানে আছে y ইকুয়ালস টু 8x মাইনাস 1। তো y এর জায়গায় আমি 8x মাইনাস 1টা এখানে ইনপুট করে দিব। তো ইনপুট করলে কি অবস্থা হয়, লিখলাম 1 হতে পাই। লিখো যে 8x মাইনাস 1 তার উপরে স্কয়ার ইকুয়ালস টু 4x। তাহলে এখানে হবে a স্কয়ার, দ্যাট মিন্স 64x স্কয়ার মাইনাস 2ab, দ্যাট মিন্স 2 ইন্টু 8x ইন্টু 1 প্লাস হচ্ছে 1 মাইনাস 4x ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখানে কত লিখতে পারি পরের লাইন? 64x স্কয়ার মাইনাস 16x মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এবার এখান থেকে সরাসরি আমি 16xটা কমন নিতে পারি। নিলে হবে 4x মাইনাস 1 মাইনাস 1 কমন গেলে হবে 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এটা যদি মিডল টার্ম যদি কমন নেই তাহলে আমাদের ইকুয়েশনটা হবে
4x minus 1 into 16x minus 1 equals to 0. That means 4x equals to 1 এবং আরেকটা হবে 16x equals to 1. তাহলে এখান থেকে বের হবে x equals to 1/4 আর এখান থেকে বের হবে x equals to 1/16 1/16. তো এখন আমাদেরকে ফলো করতে হবে বা দেখতে হবে x এর মান 1/4 এবং x এর মান 1/16 এর জন্য y এর মানটা কত, কারণ দুইটা ইন্টারসেক্টিং পয়েন্টে কিন্তু কার মান লাগবে, y এর মান লাগবে। ওকে, তো এখানে কিন্তু একটা জিনিস, একটা ট্রিক্স আছে, ভালো করে দেখো, একটু ভালো করে লক্ষ্য করো। ওয়াইটা কিন্তু সরল রেখাটা কিন্তু ভালো করে বুঝো, সরল রেখাটা কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করতেছে কোথায়, -1 পয়েন্টে, কিন্তু তার ইন্টারসেক্টিং পয়েন্টটা কোথায়, ইন্টারসেক্টিং পয়েন্টটা কিন্তু -1 থেকে একটু উপরে। তার মানে ইন্টারসেক্টিং পয়েন্টের যে ওয়াই এর মান মানে কোটির মান সেটা কিন্তু -1 থেকে কম হবে। তো এখন আমরা দেখবো আসলে কম হয় কিনা। হ্যাঁ, দেখো এখানে আমি বসাই দিচ্ছি। তো দুইটা ইকুয়েশনের মধ্যে এক্স এর ভ্যালু পাইছি, দুইটা ইকুয়েশনের মধ্যে এটা যেহেতু আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন টাইপের, মানে ওয়াই এর উপর স্কয়ার আছে, আর এটা যেহেতু আমাদের সিঙ্গেল ইকুয়েশন মানে উপরে যেহেতু পাওয়ার 1 করে, আমি ওয়াই এর ভ্যালু এক্স এর ভ্যালুগুলো এখানে বসাচ্ছি। তাহলে সবসময় চেষ্টা করবা ইকুয়েশনের ঝামেলা এড়ানোর জন্য, কম ঝামেলা যেন হয়। তো এক্স এর ভ্যালু 1/4 আমি যদি এখানে বসাই, দেখলাম যে x ইকুয়ালস টু 1/4, তাহলে 2 হতে পাই y এর ভ্যালুটা কত আছে, y ইকুয়ালস টু 8x minus 1, তাহলে 8 into 1/4 minus 1, তাহলে 4 থেকে 8 into 1/4, that means 2 minus 1 equals to 1। আর এটা হচ্ছে x equals to কত, 1/16, তাহলে 2 হতে কত পাই, ইকুয়েশন হচ্ছে y equals to 8x minus 1, তাহলে y equals to 8 into 1/16 minus 1, তাহলে এখানে হচ্ছে হাফ মাইনাস 1, ইকুয়েশন হচ্ছে মাইনাস হাফ। এই যে দেখো y এর ভ্যালু পেয়ে গেছি মাইনাস হাফ। হ্যাঁ, তো প্রতিটা ভ্যালু এখানে মার্ক করে দিচ্ছি। আচ্ছা, একটা হচ্ছে x equals to 1/4, x equals to 1/4 এর জন্য y এর ভ্যালু হচ্ছে এত, x equals to 1/16 এর জন্য y এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। তো দেখো এখানে যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা কিন্তু কোথায় আছে, ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে। এখানে x এর ভ্যালু এবং y এর ভ্যালু দুইটাই পজিটিভ। তো যদি দুইটাই পজিটিভ হয় তাহলে আমি বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের এই যে 1/4 এবং হচ্ছে y এর মান হচ্ছে 1, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1/4 আর y এর ভ্যালু হচ্ছে 1। আর এইখানে বলছিলাম কি y এর ভ্যালুটা কিন্তু -1 থেকে কম হবে, ওই দেখো y এর ভ্যালুটা -1 থেকে কম, -0.50, তাহলে x ইকুয়ালস টু এখানে b এর মান হবে কত, 1/16, আর এখানে হচ্ছে কত, মাইনাস হাফ। তো দেখো আমরা কিন্তু পয়েন্ট অফ ইন্টারসেক্টিং বা তারা কোন কোন পয়েন্ট দিয়ে তারা ইন্টারসেক্ট করে যায় আমরা কিন্তু পয়েন্টগুলো পেয়ে গেছি। তো আমি বলতে পারি যে the intersecting points are বলো x এর ভ্যালু কত ছিল, 1/4, তুমি এটার নাম দিতে পারো a, এটা হচ্ছে 1 and b। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট কি কি আছে, x এর ভ্যালু হচ্ছে 1/16 কমা হচ্ছে মাইনাস হাফ। তো মোটামুটি আমাদের ইন্টারসেক্টিং পয়েন্টগুলো হয়ে গেল, সবগুলো আমরা কভার করলাম। এখন আমরা জাস্ট এরিয়া বের করব। তো ওকে, আমি এগুলো সব মুছে দিচ্ছি, সবগুলোই মুছে দিচ্ছি। ওকে, তো এখন দেখো অন্যান্য অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা সবসময় কার্ভ বের করতাম হচ্ছে এক্স এক্সিসের রেসপেক্টে, কিন্তু এখানে আমরা এই কাজটা করব না, দেখো এক্স অক্ষের সাপেক্ষে করলে কি অবস্থা হতো সেটা বুঝাই দিচ্ছি। ধরো এক্স অক্ষের সাপেক্ষে যদি আমি কার্ভটা বের করতে চাই, তাহলে দেখো কার্ভটা তো এইদিকে আছে, তাহলে এখানে একটা পয়েন্ট, এই যে এখানে একটা পয়েন্ট নিতে হবে, তাহলে এই বরাবর একটা দাগ দিলাম, তাহলে এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফলটা কি হবে, মনে করো সেম, তাহলে এতটুকুর জন্য একটা ইন্টিগ্রেশন হবে, আবার এইখান থেকে শুরু করে আবার এতটুকুর জন্য ইন্টিগ্রেশন নিতে হবে, অথবা এখান থেকে শুরু করে এই পয়েন্ট, এখান থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেশন নিয়ে সেখান থেকে আবার এই ইন্টিগ্রেশন থেকে এই ইন্টিগ্রেশনটা বাদ দিতে হবে, দিলে আমি টোটাল ক্ষেত্রফলটা পাবো, এই এতটুকু ক্ষেত্রফল পাবো। তো এটা বেশ জটিল বিষয়, কারণ হচ্ছে এখানে অলরেডি 3টা ইন্টিগ্রেশন করতে হবে, এইটার ক্ষেত্রফল লাগবে একবার, তারপরে এইখান থেকে শুরু করে এটার ক্ষেত্রফল লাগবে একবার, আবার এতটুকু ক্ষেত্রফল লাগবে একবার, ক্ষেত্রফল বের করে আবার বিয়োগ করতে হবে। তো এত ঝামেলা নিয়ে না গিয়ে আমি একবারে ওয়াই রেসপেক্টে এটা সহজেই করতে পারি। তো ওয়াই রেসপেক্ট আমি কিভাবে সহজে করবো সেটা দেখাই দিচ্ছি। দেখো খেয়াল করো, আমি যদি এইখানে এই পয়েন্ট থেকে, এই যে দেখো এই পয়েন্ট থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানলাম, আর এই পয়েন্ট থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানলাম, তো লম্ব টানলে কি হবে, এখন আমার ক্ষেত্রফল বের করতে হবে কতটুকু, এই যে এতটুকু, এই অংশ এতটুকুর ক্ষেত্রফল দরকার, এতটুকু অংশের ক্ষেত্রফল দরকার। ওকে, তাহলে আমি তো বলতে পারি যে আমি যদি এই বরাবর একটা স্লাইড নিই, ধরো এতটুকু একটা স্লাইড নিলাম, একটা স্লাইড নিলাম, তাহলে এটা যদি ওয়াই হয় এটা হচ্ছে ডিওয়াই। হ্যাঁ, তাহলে এখন চিন্তা করো এখানে এই যে এই পয়েন্টের জন্য ওয়াই এর মানটা কতটুকু আছে, ওয়াই এর মানটা আছে হচ্ছে মাইনাস হাফ,
আর এইখানে ওয়াই এর মানটা কতটুকু আছে, ওয়াই এর মানটা আছে প্লাস হাফ, ওয়াই এর মানটা আছে প্লাস হাফ। তার মানে এই মাইনাস হাফ থেকে এই 1 পর্যন্ত, মানে ওয়াই এর মান মাইনাস হাফ থেকে 1 পর্যন্ত আমি এইরকম স্লাইড আমি কতগুলো নিতে পারবো, অনেকগুলো নিতে পারবো। হ্যাঁ, এই প্রত্যেকটা স্লাইড মানে প্রত্যেকটা স্লাইডের ক্ষেত্রফল আবার কত, প্রস্থ হচ্ছে ডিওয়াই আর দৈর্ঘ্যটা হচ্ছে এক্স পরিমাণ। এখন দৈর্ঘ্য এক্স পরিমাণ, কিন্তু আমার আবার এই নিচের অংশগুলোর ক্ষেত্রফল দরকার নেই, আমার দরকার হচ্ছে এই উপরে এতটুকু অংশের ক্ষেত্রফল, এতটুকু অংশের ক্ষেত্রফল দরকার। কারণ আমার ক্ষেত্রফল দরকার হচ্ছে শুধু এই মার্ক করা অংশগুলো। তাহলে প্রত্যেকটা মার্ক করা অংশ কি হবে, এই লাইন থেকে ওয়াই অক্ষ থেকে এতটুকুর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ, তো হিসাব করো, এই ওয়াই অক্ষ থেকে এই পর্যন্ত, ওয়াই অক্ষ থেকে এই পর্যন্ত যে দূরত্বটুকু আছে, সেই দূরত্বটুকু হচ্ছে কার দূরত্ব, এক্স এর দূরত্ব। কিন্তু ওই এক্স এর দূরত্বটা কার, এক্স এর দূরত্ব হচ্ছে সরল রেখার। কারণ এই পয়েন্টটার মাথা গিয়ে কোথায় গিয়ে ঠেকছে, কোথায় গেছে, এটা হচ্ছে সরল রেখার উপরে গেছে। তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে সরল রেখা, আর এইখান থেকে এতটুকু হচ্ছে কোন রেখা, এটা হচ্ছে বক্ররেখা, যেটা হচ্ছে কি আমাদের গিভেন প্যারাবোলা। তাহলে এইখান থেকে এতটুকু, তাহলে এটা কতটুকু হবে, এইটার নাম হবে এটা, এখান থেকে যদি x1 হয় আর এখান থেকে যদি x2 হয়, তাহলে এইটা হবে x1 মাইনাস x2, x1 মাইনাস x2। তাহলে এখন আমাকে কি করতে হবে, x1 আর x2টা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখান থেকে এতটুকু x1 এর ভ্যালু এখান থেকে বের করে ফেলতে পারি, যে 8x এর ভ্যালু কত হয়, y প্লাস 1। তাহলে বলো যে শুধু x এর ভ্যালুটা কত হবে, 1/8 ইন্টু y প্লাস 1। হ্যাঁ, 1/8 ইন্টু y প্লাস 1, এইটাকে ধরে নিলাম x1, ধরে নিলাম এটা হচ্ছে x1। আর এই দিকটা আমরা কেন x হিসাব করব, কারণ এই দিকটা হচ্ছে আমাদের x অক্ষ। যদি এই দিক থেকে হিসাব করতাম তখন এইটা হিসাব করতাম y, আর এই দিক হইতো dx। ঠিক আছে, x এর রেসপেক্টে করলে উপরের দিকটা y, নিচের দিকে প্রস্থটা হবে dx। আমরা তো করতেছি অঙ্কটা y এর রেসপেক্টে। আচ্ছা, তো এবার খেয়াল করো, এই জায়গাতে x1 মান পেয়ে গেছি। তার মানে হচ্ছে বড় অংশটা এইখান থেকে, এই বেজ লাইন থেকে এই পর্যন্ত যে উচ্চতা, এই উচ্চতা ছিল সরল রেখার সাথে বেজ লাইনের উচ্চতা হচ্ছে x1। এই যে x1 পেয়ে গেলাম এতটুকু। এবার বের করতে হবে কতটুকু, বের করতে হবে হচ্ছে নিচের অংশটুকু, এই যে এইখান থেকে এতটুকু, বেজ লাইন থেকে এতটুকু, বা এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু। তাহলে এই এতটুকু যদি x2 হয়, এই অংশটা কার সাথে কানেক্টেড, প্যারাবোলার সাথে। তো প্যারাবোলার এখানে x মান কতটুকু চেক করি। দেখো এখানে আছে x = 1/4a ইন্টু হচ্ছে y স্কয়ার, 1/4a ইন্টু হচ্ছে y স্কয়ার। তো এটাকে তুমি লিখতে পারো, এটা লিখতে পারো হচ্ছে x2, সাইডে লিখে নাও হচ্ছে সে। তো লিখো যে হেয়ার এখানে কত পেয়েছি, ফ্রম লিখো, ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 উই হ্যাভ। তো 1 থেকে পেয়েছিলাম কত, 1 থেকে পেয়েছিলাম, এটা ছিল ইকুয়েশন 1, এখান থেকে পেয়েছিলাম হচ্ছে এই যে এটা x = বা এখান থেকে সরাসরি তুমি লিখো যে y স্কয়ার = 4x, অথবা x = 1/4a ইন্টু হচ্ছে y স্কয়ার, এটাকে ধরে নিলাম হচ্ছে x2, সাইডে লিখে নাও সে। আচ্ছা, আর বাকিটুকু আছে কত, y = 8x - 1, তাহলে লিখো যে 8x = y প্লাস 1, তাহলে লিখো x = 1/8 ইন্টু y প্লাস 1। আচ্ছা, এটা হচ্ছে x1, এটাও তুমি সাইডে লিখে নাও সে। এই যে অংশগুলো আমরা ধরি। তো এখন কি অবস্থা হবে, এখন আমি তো বলেছিলাম যে এই স্লাইড ওয়াই রেসপেক্টে এই স্লাইড নিয়ে কাজ করব, তো এই স্লাইড নিয়ে কাজ করতে গেলে এই স্লাইড যদি প্রত্যেকটা স্লাইডই অ্যাকচুয়ালি আয়তক্ষেত্র রিপ্রেজেন্ট করে। কেন, কারণ এই স্লাইডগুলো এত ছোট, এত ক্ষুদ্র হবে, এই বক্ররেখাগুলো আসলে সরল রেখায় রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা ডিওয়াই হলে এই অংশটুকু ডিওয়াই, এটাও কত ডিওয়াই, আর এতটুকুর অংশ হচ্ছে আমাদের কত, এতটুকুর অংশ হচ্ছে আমাদের টোটাল উচ্চতাই নিতাম। যদি বক্ররেখা না থাকতো, প্যারাবোলা না থাকলে আমরা টোটাল এতটুকু ক্ষেত্রফল নিতাম, মানে এতটুকুর উচ্চতা নিতাম। এখন আমাদের উচ্চতা নিতে হবে এতটুকু। ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের কত, x1 - x2। তো তাহলে এই স্লাইডের ক্ষেত্রফলটা কত হবে, এই স্লাইডের ক্ষেত্রফল হবে হচ্ছে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। হ্যাঁ, তো দৈর্ঘ্য আছে কতটুকু, দৈর্ঘ্য আছে x1 - x2, তাহলে x1 - x2 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে dy। তাহলে এইরকম স্লাইড আমি কতগুলো নিতে পারবো, এই y = -1/2, যে এই পয়েন্ট থেকে 1 পর্যন্ত এরকম অসংখ্য স্লাইড নিতে পারবো। তো সবগুলো স্লাইডের যোগফলই কি আসলে ক্ষেত্রফল। তো আমি টোটাল লিখতে পারি নাও দ্য এরিয়া। তো লিখো নাও দ্য এরিয়া, তাহলে এরিয়ার ভ্যালুটা কত, এরিয়া হচ্ছে a দ্বারা প্রকাশ করলাম। তো আমি অঙ্কটা করতেছিলাম y এর রেসপেক্টে। তো লিখো প্রথমে আগে এটা লেখো, স্লাইডের দৈর্ঘ্যটা লিখো, স্লাইডের দৈর্ঘ্যটা হচ্ছে x1 - x2 ইন্টু হচ্ছে dy।
তাহলে স্লাইড নিতে পারবো ওয়াই রেসপেক্টে কতগুলো স্লাইড নিতে পারবো, এখান থেকে এই পর্যন্ত -1/2 থেকে 1 পর্যন্ত নিতে পারবো। তাহলে লিখো -1/2 আর হচ্ছে এখানে 1। তাহলে এখানে কত হয় -1/2 এখানে 1। বলো x1 এর মানটা এখানে কত ছিল, 1/2 ইন্টু 1/8 ইন্টু y প্লাস 1। তো লিখো 1/8 ইন্টু y প্লাস 1 মাইনাস, ওকে মাইনাস। আর এখানে x2 তো এখানে বের করে রাখছি 1/4 ইন্টু y স্কোয়ার। তাহলে 1/4a ইন্টু হচ্ছে y স্কোয়ার ইন্টু হচ্ছে dy ইন্টু dy। ওকে, এখন আর কোনো কাজ নাই, এখন আসলে সিম্পল ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে এটার ফলাফল অটোমেটিক্যালি চলে আসবে। তো দেখো এখানে ইন্টিগ্রেশন করার জন্য একটা কাজ করি, এগুলোকে সবগুলোকে ভাগ ভাগ করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি। লিখতে পারি যে 1 -1/2, তাহলে এই 1/8টাকে সামনে লিখি y প্লাস 1 ইন্টু হচ্ছে এখানে কত আছে dy। আচ্ছা, -1/4a ইন্টিগ্রেশন অফ -1/2 থেকে 1 -1/2 টু 1 y স্কোয়ার dy। ওকে, তো এই অংশটুকু মুছে দিচ্ছি, এগুলো তেমনটা কাজ নেই। আচ্ছা, এবার উপরের লাইনটাও মুছে দিব, মুছে জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন করবো, আপার লিমিট লোয়ার লিমিট বসাবো আর ফলাফলটা পেয়ে যাবো। তো দেখো এখানে লিখতে পারি কত 1/8 তো বাইরেই আছে, এটা বাইরেই থাকুক। তাহলে এখানে কত হয়, এখানে লিখতে পারি যে এইভাবে লিখো, একটা লাইন একটু কম হবে, -1/2 ইন্টু 1 আর হচ্ছে y প্লাস 1, লিখো ডিফারেন্সিয়েট অফ y প্লাস 1। কেন লিখলাম, কারণ দেখো y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে যে dy আর 1 রে করলে কত হবে 0। আচ্ছা, তাহলে এখানে কত হয় -1/4 এ এখানে ইন্টিগ্রেট করে ফেলো, y স্কয়ার করলে হবে কত y³/3 কেমন। আর এখানে লোয়ার লিমিট আছে কত -1/2, আপার লিমিট আছে 1, -1/2 আর হচ্ছে 1। তো দেখো এখন এইটা আবার কোন সূত্র মেনটেন করে, দেখো ইন্টিগ্রেশন অফ x dx। তাহলে ইন্টিগ্রেশন অফ x dx মানে কত x²/2। তাহলে এখানে x বলতে কতটুকু আছে y প্লাস 1, তাহলে লিখতে পারি 1/8 y প্লাস 1 স্কয়ার বাই হচ্ছে 2। ওকে, আর উপরে আপার লিমিট আছে 1, নিচে হচ্ছে -1/2, আর এখানে আছে 1/4a। তো এখানে 3টাকে তুমি বের করে নিয়ে আসো, তাহলে 3 4 কত হবে, এখানে হবে 12a। লিখো একবারে 12a। বাকি থাকে y³ উপরে থাকে 1, নিচে থাকে -1/2 আপার লিমিট এবং হচ্ছে লোয়ার লিমিট। ওকে, এরপরে এই জায়গাতে চিন্তা করো, এখানে 2টা কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলে হবে 1/16। সবসময় কনস্ট্যান্ট বক্স থেকে বের করে নিয়ে আসবে, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এখানে 1 আর হচ্ছে -1/2। এখানে কত আছে -12a। তো এবার আপার লিমিট 1 বসাও, 1 বসালে এখানে হবে 1 কেমন। তারপর হচ্ছে সূত্রের মাইনাস y এর জায়গায় বসাবো হচ্ছে -1/2, দ্যাট মিন্স -1/2 তার উপর হচ্ছে কিউব। ওকে, পরের লাইনে চলে যাচ্ছি, পরের লাইনটা উপরে লিখবো। আচ্ছা, এগুলোর দরকার নেই, পরের লাইনটা উপরে লিখবো। আচ্ছা, তো এখানে কত হয়, এখানে 1/16 তো বাইরে আছে, 1/16 এখানে রাখো। এখানে কত হয় y এর মান বসাবো 1, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2, 2 এর উপর স্কয়ার করলে হবে 4। সূত্রের মাইনাস y এর জায়গায় বসাবো হচ্ছে -1/2, তাহলে -1/2 প্লাস 1 তার উপর হচ্ছে কত স্কয়ার। আচ্ছা, বাকিটুকু আছে কত, বাকিটুকু আছে হচ্ছে -1/12a। তো লিখো -1/12a, এখানে কত হয় 1। হ্যাঁ, তাহলে এখানে 1টাই তুমি রাখো, এই সূত্রের মাইনাসটাও তুমি রাখো কেমন। এখানে কি অবস্থা হবে, এখানে হবে -1/2 এর উপরে কিউব। তো মাইনাসের উপরে কিউব না, মাইনাসের উপরে কিউব মানে কিন্তু মাইনাসটা থেকে যাবে, তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি -1/2³ মানে হচ্ছে 1/8। আচ্ছা, এরপরে কি অবস্থা হয়, এখানে হচ্ছে 1/16 4 -1/2 আর +1 যোগ করলে হবে শুধু +1/2, তার উপর হচ্ছে স্কয়ার -1/12a। তাহলে মাইনাস হচ্ছে +1/1/8। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দাও, সমস্যা নেই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা, তো দেখো এখানে 1/16, বাকিটুকু কত আছে, এখানে হচ্ছে 4, এখানে হবে মাইনাস, এখানে হচ্ছে 1/4 মাইনাস। আচ্ছা, এখানে হচ্ছে 1/12a, এখানে হচ্ছে কত 8, 8 আর 1 যোগ করলে 9, 9 আর 1 হচ্ছে 10। হ্যাঁ, সরি 8। তো এখানে হবে এখানে হচ্ছে 8, 8 লসাগু, তাহলে 8 থেকে 8, এখানে হবে 9/8। তো এখন দেখো আমাদের যে গিভেন যে ইকুয়েশনটা ছিল, আমি আবারও বলতেছি, আমাদের যে গিভেন ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম, যে গিভেন ইকুয়েশন ছিল হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4x, y স্কয়ার ইকুয়াল টু 4x এর সাথে তুমি নিয়েছিল হচ্ছে y ইকুয়ালস টু 8x - 1। তুমি এইটার সেগমেন্টের এরিয়া বের করতেছো। তো এখানে দেখো
এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, আমি ম্যাথটার যে কার্ভটা দেখিয়েছিলাম সেই কার্ভটা হচ্ছে কোন কার রেসপেক্টে ছিল, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর রেসপেক্টে ছিল। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আর আমার গ্রাফটা হচ্ছে কত, গিভেন কার্ভটা হচ্ছে কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে এর মানটা কত হবে, এর মানটা হবে 1। এর মান কত হবে এখানে 1। তো তুমি এখানে লিখে দাও, এর মানটা এখানে 1 ইনপুট করে দাও। তাহলে এখানে লিখো 1/16, এখানে লিখো 4 যদি লসাগু নেই তাহলে 4 4 16, 16 তাহলে এখানে হবে কত 15। হ্যাঁ, তাহলে এখানে হবে 15 মাইনাস 1/12, আর এখানে আছে কত 9/8। ওকে, তাহলে এখানে পরের লাইনটা কত হয়, এগুলো মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কত, এখানে সাইড নোট দিতে পারো, সাইড নোটে দিতে পারো যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x কম্পেয়ার টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। সুতরাং এর মান হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 1। অথবা তুমি অঙ্কের শুরু থেকে যখন ক্যালকুলেশন করতেছিলাম তুমি তখন এই জায়গাতে যেখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x লিখে 1/4 লিখবা, তাহলে কোনো সমস্যা নেই। x এর ভ্যালু 1/4 লিখলো ওই সেম একই কথা, এটা কোনো বিষয় না। তো এখানে লিখো 4 16 কত 64, আর এখানে হচ্ছে কত 15 মাইনাস 9, আর এখানে হচ্ছে 8 12 কত 96, 8 12 96। তো এখন দেখি এটাকে ছোট করে কাটাকাটি করতে পারি কিনা। ছোট করে যদি কাটাকাটি করি, 3 দিয়ে তো ভাগ যাচ্ছে না, 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে 4 16 64, 3 দিয়ে যেহেতু ভাগ যায় না, তাহলে এখানে একটা কাজ করি, এই জায়গাটা ভাগ যাবে। এই জায়গায় লিখতে পারি 15/64 মাইনাস এখানে 3 দ্বারা ভাগ করলে এখানে উপর হবে 3, আর এখানে 3 দ্বারা ভাগ করলে এখানে হবে 3, আর এখানে হবে 32। তাহলে এখানে ফলাফলটার কি অবস্থা হয়, ফলাফল 64 তুমি যদি লসাগু নাও তাহলে উপরে হবে 15 আর মাইনাস 3 দুগুণে 6, তাহলে হবে 9/64। এই 9/64 হচ্ছে আমাদের এখানকার ক্ষেত্রফল। হ্যাঁ, 9/64 হচ্ছে টোটাল ক্ষেত্রফল, ঠিক আছে। ওই সেগমেন্ট এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে এত। তো আমি তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক্স দেখাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ধরো যে কোনো প্যারাবোলা, এই দেখো আমি বুঝাই দিচ্ছি। ধরো একটা প্যারাবোলা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই আকার একটা প্যারাবোলা, আর সরল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c, 2 নম্বর সমীকরণ। তাহলে আসলে কি প্যারাবোলা, এই ধরনের প্যারাবোলা এবং হচ্ছে এই ধরনের সরল রেখার সেগমেন্ট এরিয়া যদি তুমি বের করতে চাও, যদি সেগমেন্ট মানে একটা প্যারাবোলা থেকে একটা সরল রেখা কতটুকু অংশ ছেদ করে নিছে তার ক্ষেত্রফল বের করতে গেলে তুমি তার শর্টকাটে তুমি তার অ্যান্সারটা আগে বের করতে পারবা। শর্টকাট টিক্সটা হচ্ছে এরকম, যে এখানে লিখে দিচ্ছি শর্টকাট। হ্যাঁ, শর্টকাট হচ্ছে এটা মনে রাখতে হবে 27 ইন্টু 8/3, 27 ইন্টু 8/3 ইন্টু a স্কোয়ার m কিউব, a স্কোয়ার ডিভাইডেড বাই m কিউব হবে, a স্কোয়ার ডিভাইডেড বাই m কিউব। এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস, কার ফোকাস, ওই প্যারাবোলার ফোকাস, আর এমটা হচ্ছে কি সরলরেখার ঢাল। তাহলে আমাদের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x আর y ইকুয়ালস টু 8x মাইনাস 1। তাহলে আমি এখানে অ্যান্সারটা বের করার চেষ্টা করি এই ফর্মুলা দিয়ে, 8/3 ইন্টু এর মান এখানে কত ছিল একটু আগে কিন্তু কম্পেয়ার করে বসাইছিলাম, এর মান হচ্ছে 1। তাহলে এর মান 1, দ্যাট মিন্স 1 স্কোয়ার m কিউব, m এর মান হচ্ছে 8, তার মানে হচ্ছে 8 কিউব। তাহলে 8 এর সাথে 8 কিউব কাটাকাটি গেলে এখানে হবে 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 3 এর সাথে এটা কাটাকাটি গেলে হবে 9, 9 ডিভাইড বাই 64, এই যে 8 স্কোয়ার মানে হচ্ছে 64। এই যে সেম টু সেম একই ভ্যালু চলে আসছে। এবার ধরো তুমি একটা ইকুয়েশন পাইছো, আমি আবার বলতেছি, ধরো তুমি একটা ইকুয়েশন পাইছো, সেই ইকুয়েশনে সি এর মানটা নাই। হইতে পারতো এরকম যে একটা প্যারাবোলা আছে, প্যারাবোলার সাথে তুমি যে সরল রেখা দিয়ে কাট করতেছো সেই সরল রেখাটা আবার গেছে মূল বিন্দু দিয়ে। তো যদি মূল বিন্দু দিয়ে যায় তখন আবার এখানে 27 আর গুণ হবে না, বাকি সব সেম সূত্র একই রকম থাকবে। 27টা বাদ দিয়ে দিবা। মনে করো আমি যদি এখানে -1টা বাদ দিয়ে দিতাম তাহলে 27টা বাদ, তাহলে আমার এখানে বাকিটুকু যা হইতো তা হইতো অ্যান্সার। তাহলে কেমন অ্যান্সার হইতো, তাহলে অ্যান্সারটুকু হইতো যাই হোক তুমি এখানে ক্যালকুলেশন করে নেবা, বাকিটুকু অ্যান্সার হবে এরকম। আর যদি এরকম হয় বুঝাই দিচ্ছি, ধরো ইকুয়েশনটা এবার এমন আছে, ধরো এরকম আছে x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটা হচ্ছে ইকুয়েশন। আর যদি এমন হয় যে y ইকুয়ালস টু mx প্লাস c, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা যাবে এই দিক দিয়ে। এইটা হচ্ছে আমাদের কোনটা বলতো, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay। তো x স্কোয়ার ইকুয়ালস টু 4ay মানে কি, এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস। তো y অ্যাক্সিস যখন x এর উপরে পাওয়ার কি জোড় সংখ্যা না ইভেন নাম্বার, অথবা তুমি এখানে x এর বলে তুমি +x অথবা তুমি -x ইনপুট করো, ইকুয়েশন কিন্তু কি হয়, ইকুয়েশন আনচেঞ্জ থাকে। তার মানে যেহেতু ইকুয়েশন আনচেঞ্জ থাকে, x এর মান +x অথবা -x বসানোর ফলে যেহেতু ইকুয়েশন আনচেঞ্জড, অথবা x এর উপরে পাওয়ার যেহেতু ইভেন নাম্বার, তার মানে
গ্রাফটা ওয়াই অক্ষের রেসপেক্টে কি হবে, প্রতিসম। দেখো ওয়াই অক্ষের বাম পাশের এলাকা এবং ডান পাশের এলাকা সেম। আচ্ছা, এবার সরলরেখা হচ্ছে y = mx + c। তো y = mx + c মনে করো সরলরেখাটা এই যে এটা এই দিক দিয়ে কাটটা দিয়ে চলে গেছে, আর এটা ছিল সরলরেখা। তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে যে এতটুকু ক্ষেত্রফল বের করতে হবে। তো এটা বের করার জন্য শর্টকাট হচ্ছে এরকম, যে তুমি লিখবা আগের মতো করে যে 27 * 8/3 ঠিক থাকবে, ইনটু আগে ছিল কি a²/m³। এবার হচ্ছে a² * m³। এটা হচ্ছে ফোকাস, লিখে দিচ্ছি, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে গিভেন কার্ভের ফোকাস, হ্যাঁ। আর এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে ওই যে সরলরেখাটা দিবে তার স্লপ, ঠিক আছে। আবার যদি এমন হয় এই সিটা তোমাকে দিল না, তাহলে একই ফর্মুলা থাকবে, শুধু 27টা কেটে দিবা, তাহলে হবে 8/3 হচ্ছে a² m³। তুমি এখানে বসাই দিলেই সুন্দর মতো তুমি গ্রাফের ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে এইটার জন্য এটা যখন হবে তখন সি থাকবে না, তখন তার গ্রাফটা আবার কেমন হবে, গ্রাফটাও দেখাই দিচ্ছি। ধরো গ্রাফটা এমন হবে, গ্রাফগুলো হবে এরকম। এভাবে তুমি সহজে শর্টকাট অ্যান্সার বের করে নিতে পারবা। ধরো এইটা ছিল আমাদের এরিয়া, তো এই দিক দিয়ে এই যে একদম মূল বিন্দু দিয়ে একটা সরলরেখা চলে যাচ্ছে মনে করো, এতটুকু ক্ষেত্রফল বের করতে হবে, এতটুকু ক্ষেত্রফল। তাহলে এটা ছিল আমাদের কত, x² = 4ay, আর এটা হচ্ছে কত, y = mx। ওই দেখো সি এর মানটা নেই, তাহলে এটার জন্য শর্টকাটের সূত্র হচ্ছে 8/3 হচ্ছে a² m³। আর যদি কি করতো, এই সরলরেখাটা এটার সাথে যদি এদিক দিয়ে ছেদ করে চলে যেত, তাহলে দেখো যে সি পরিমাণ আছে যেখানে, তাহলে এতটুকু ক্ষেত্রফল যদি বের করতে হইতো, তাহলে এখানে শুধু কত গুণ করে দিতাম, 27 গুণ করে দিতাম। তো এইভাবে তুমি খুব সহজেই অঙ্ক করার পূর্বেই তুমি তোমার অ্যান্সারটা বুঝতে পারবা, এবং আমি ঠিক যে প্রসিডিউরে করেছি তুমি এই প্রসিডিউরে লিখবা। আশা করি তুমি বুঝতে পারবা, এবং হচ্ছে কয়েকবার করে করে ফুটেজটা দেখবা, আশা করি ইনশাআল্লাহ পারবা।